আমাদের আজকের গল্পের নাম নিস্তার। এটি একটি আধিভৌতিক হরর গল্প। বাইরে প্রচণ্ড ঝড়, পানির ঝাপটায় তোষকটা চুপসে গেছে। রাজ্জাক জানালা বন্ধ করছে না, তার মনেও চলছে উথাল পাথাল ঝড়। বাইরের ঝড়ের সঙ্গে মনের ঝড়ের কাটাকুটি খেলা হচ্ছে। 2 বছর নীলিমার প্রেমে হাবুডুবু খেয়েছে রাজ্জাক। এখনও চিঠিপত্র দেওয়া হয়নি, দিলেই তুলকালাম বেঁধে যাবে। কলেজের বণিক স্যারের মেয়ে নীলিমার সঙ্গে তার প্রেম কিছুতেই বাড়িতে মেনে নেবে না। রাজ্জাকের বাবা রাধানগর মসজিদ কমিটিতে আছেন, চিঠি কেলেঙ্কারিতে পড়লে তার ইজ্জতের একেবারে বেড়াছাড়ে লেগে যাবে। এদিকে নীলিমা যদি বলে তো রাজ্জাক এক শার্টেই ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে। সমস্যা হলো নীলিমা সেটা কখনোই বলবে না, কারণ সে রাজ্জাককে বিশেষ পাত্তা দেয় না। রাজ্জাক এমনিতেই প্রতিদিন হ্যাংলার মতো গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে থাকে। তবে কাল থেকে দাঁড়িয়ে থাকা বন্ধ, কারণ কাল নীলিমার বিয়ে। বাইরে এখন যে ঝড় হচ্ছে তাতে বিয়ের গেট লণ্ডভণ্ড হয়ে যাওয়ার কথা। এমনটা ভেবেও রাজ্জাকের খুশি লাগছে না। একটু পরপর সিগারেট হাতে জানালার কাছে পা দুলিয়ে বসছে। এদিকে ভারী বৃষ্টির সঙ্গে শিলও পড়ছে। সেই শিলের আঘাতে টুপটাপ করে খসে পড়ছে বাবার সবজি বাগানের টমেটোগুলো। বাগানের পাশে কাঁচা রাস্তা, রাস্তার ওপারে বুনো লতাপাতার ঝোপ, ঝোপের ফাঁকে ভাট ফুলের গাছ, 2-1টা করই আর আম গাছ আছে। সেগুলোর ফাঁক দিয়ে দেখা যায় ধান ক্ষেত। সেদিকেই তাকিয়ে আছে রাজ্জাক, বজ্রপাতের অপেক্ষায় আছে, কারণ সরাসরি কখনো বজ্রপাত দেখেনি সে। বিদ্যুৎ চমকাতেই মূর্তির মতো স্থির হয়ে গেল রাজ্জাক। বজ্রপাতের শব্দ আসবে এই জন্যে নয়, বিদ্যুৎ চমকাতেই একটা কিছু দেখেছে সে, অস্বাভাবিক কিছু। বাড়ির সামনে রাস্তার পাশে যে আম গাছটা আছে, ঠিক সেটার গোড়ায় বসে আছে কেউ একজন। হাতের সিগারেট আঁকড়ে দ্বিতীয়বার বিদ্যুৎ চমকের অপেক্ষায় আছে রাজ্জাক। নীলিমা, নীলিমা এই ঝড়ের মধ্যে বসে আছে কেন? কেউ যখন উল্টোপাল্টা কিছু দেখে তখন সে বুঝতে পারে না যে সে ভুল দেখছে, কারণ তার কাছে তখন জগতের সত্য মিথ্যা সব এক হয়ে যায়। রাজ্জাকের মন বলছে যা দেখছে সেটা চোখের ভুল, কারণ সকাল থেকেই তার মনে নীলিমার চিন্তা। কাল যে মেয়েটার বিয়ে, সে এই তুমুল ঝড়ে মধ্যরাতে গাছতলায় বসে থাকবে কেন? আরেকবার বিদ্যুৎ চমকাতেই রাজ্জাক দেখল গোলাপি শাড়ি পরা মেয়েটা উঠে দাঁড়িয়ে আছে। শীতে নীলিমাকে কাঁপতেও দেখল। পলকহীন রাজ্জাক বুঝতে পারছে কাঁপতে কাঁপতে নীলিমা গাছের ডাল লক্ষ্য করে একটা কিছু ছুটছে। নীলিমার হাতে একটা দড়ি। আবার বিদ্যুৎ চমকাল। রাজ্জাক ভাবছে, সত্যিই নীলিমা? রাত 1টা বাজে কালবৈশাখী ঝড়ে কোনো তরুণী গাছের ডালে দড়ি ছুড়বে কেন? মেয়েটাকে ডাক দেবে? নীলিমা না হয়ে যদি অন্য কিছু হয়? আবার ভাবল, এই ঝড়ের শব্দে নীলিমার কানে তার ডাক পৌঁছাবে কি? ভয়ানক শব্দে কাছে পিঠে কোথাও বজ্রপাত হলো। রাজ্জাকের কেমন শীত শীত লাগছে। বরফ গলা পানির ছিটায় ভিজে গেছে অনেকটা। ভাবছে জানালাটা বন্ধ করে দেবে। মোটেই না, দৃশ্যটা সে দেখবে, কারণ তার মস্তিষ্ক এরই মধ্যে তাকে বুঝিয়ে দিয়েছে ব্যাপারটা। অপছন্দের বিয়ের হাত থেকে বাঁচতে নীলিমা ফাঁস নিতে যাচ্ছে। রাজ্জাকের মন বলছে দৃশ্যটা তার দেখা উচিত।
রাজ্জাকের মনের ঘাপটি মেরে থাকা একটা অংশ চাচ্ছে নীলিমা মরে যাক। রাজ্জাককে তখন আর কল্পনা করতে হবে না যে তার তুমুল পছন্দের মেয়েটা অন্য কারোর সঙ্গে বাসরাত কাটাচ্ছে। আবার দ্বিতীয় একটা কারণও আছে। এখন পর্যন্ত চোখের সামনে কাউকে মারা যেতে দেখেনি রাজ্জাক। বিশেষ করে গলায় দড়ি দিয়ে অপমৃত্যুর দৃশ্য দেখার লোভ সে কিছুতেই সামলাতে পারছে না। অনেকক্ষণ বিদ্যুৎ চমকাচ্ছে না, রাজ্জাক নিষ্পলক। এবার বিদ্যুৎ চমকাতেই কুঁকড়ে গেল সে। গলায় আচমকা টান লাগলো যেন, পরক্ষণেই দম নিল জোরে। দড়িতে বেকায়দায় ঝুলছে নীলিমা। রাজ্জাকের চোখে চোখ পড়েছে ঝুলন্ত মেয়েটার। রাজ্জাককে দেখে ফেলেছে। প্রচণ্ড বিস্ময় নিয়ে তাকিয়ে আছে নীলিমা। রাজ্জাকের মনে হলো খুন করতে গিয়ে সে যেন ভিকটিমের হাতে ধরা পড়ে গেছে। এক দৌড়ে নীলিমাকে বাঁচানোর চেষ্টা করবে। ওই তো মেয়েটা, এক হাত শূন্যে বাড়ানোর সে কি চেষ্টা। বড় বড় চোখে রাজ্জাকের কাছে আকুলি বিকুলি করে যেন চাইছে এক চিলতে অক্সিজেন। দম কি পুরোপুরি আটকে গেছে নীলিমার? ফাঁস নিলে কতক্ষণ লাগে মরতে? ছুটছে রাজ্জাক। বাগানে পড়ে থাকা টমেটো মারিয়ে ছুটতে গিয়ে আছাড়ও খেল। রাজ্জাকের নাকে লাগলো কাদামাটির ঝাঁঝালো সোঁদা গন্ধ। নীলিমাকে বাঁচাতেই হবে। ফের বিদ্যুৎ চমকাতেই সম্বিত ফিরল রাজ্জাকে। নিজেকে আবিষ্কার করল জানালার পাশে। এতক্ষণ আসলে এক চুলো নড়েনি সে। ঝাড়া কয়েক সেকেন্ড নিকষ কালো। পরবর্তী বিদ্যুৎ চমকে স্পষ্ট দেখল নীলিমার দুহাত ঝুলে পড়েছে দুপাশে। কোটর ছেড়ে বেরিয়ে আসা চোখ জোড়া তাকিয়ে আছে রাজ্জাকের দিকেই। এবার আর আকুতি নেই চোখে, আছে রাজ্যের ক্ষোভ। রাজ্জাকের ইচ্ছে করল ছুটে গিয়ে নীলিমার মাথাটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। মরে যাওয়ার পরও কেন সে এভাবে তাকাবে? রাজ্জাক তো তাকে মারেনি। বড় করে দম নিল রাজ্জাক। বুঝতে পারল ক্ষণে ক্ষণে সে নিজেও দম আটকে রেখেছিল। তারপর আলগোছে জানালাটা বন্ধ করে শুয়ে পড়ল ভেজা চাদরেই। তুই আমাকে বাঁচালি না কেন রাজ্জাক? এত করে ডাকলাম, ফাঁসটা খুলে দিলি না। তুই না আমাকে ভালোবাসিস? তুইও মরবি, তোর গলায় ফাঁস পড়বে, বুঝলি? এই দেখ দড়ি। ধরফর করে নয়, স্বাভাবিকভাবেই চোখ মেলল রাজ্জাক। কারণ গত 10 বছর ধরে একই দুঃস্বপ্ন দেখে চলেছে সে। স্বপ্নটা প্রতি রাতেই দেখে। মাঝে একবার টানা 3 দিন এই স্বপ্নের হাত থেকে বাঁচতে সে না ঘুমিয়েছিল। কাজ হয়নি। চতুর্থ দিন আরও দীর্ঘায়িত হল স্বপ্ন। শেষের 5 মিনিট নীলিমা দড়ি হাতে ধাওয়া করেছে তাকে। রাজ্জাক দৌড়াতে গিয়ে এক পর্যায়ে দেখল তার পা মাটিতেই পড়ছে না, ধরেই ফেলছে নীলিমা। জানালা দিয়ে বিমানের ডানার দিকে তাকিয়ে শ্বাসটা কিছুক্ষণ আটকে রাখল রাজ্জাক। তারপর মুখ গোল করে ছাড়ল। কোথায় যেন শিখেছে এভাবে দমের ব্যায়াম করতে হয়। করলে কি হয়? ফাঁসিতে ঝুললে বেশিক্ষণ বেঁচে থাকা যায়? সে কেন ঝুলতে যাবে? তার দমের ব্যায়ামের দরকারটা কি? অনেক ভেবেও এসব প্রশ্নের কুল কিনারা পায় না রাজ্জাক। দমের ব্যায়াম করার এক পর্যায়ে রাজ্জাক ল্যান্ড করল। নীলিমা মারা যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে ইতালি চলে যায় রাজ্জাক। 10 বছরে স্মৃতিতে ধুলো জমে যাওয়ার কথা, কিন্তু প্রতিদিন সেই একই দুঃস্বপ্ন এসে হাজির, যে কারণে সেই রাতের স্মৃতিটা এখনো ঝকঝকে তকতকে। বিদেশে বেশ কবার ডাক্তার দেখিয়েছে, ওষুধপত্রও খেয়েছে। ঘুমের ওষুধের কড়া ডোজেও কাজ হয়নি। নীলিমা পিছু ছাড়েনি একটি রাতও। স্বপ্নটা যেভাবেই শুরু হোক না কেন, শেষ হয় রাজ্জাকের গলায় ফাঁস পরানোর মধ্য দিয়ে। এদিকে গত 10 বছরে রাজ্জাক একবারও বাড়ি আসেনি।
এবার তার মনে হলো ডাক্তার আন্তোনিও ঠিক কথাই বলেছেন। গ্রামে ফেরা ছাড়া এই দুঃস্বপ্নের হাত থেকে নাকি তার নিস্তার নেই। দুঃস্বপ্ন থেকে নিস্তার পেতে রাজ্জাককে ফিরে যেতে হবে গ্রামে, মুখোমুখি দাঁড়াতে হবে সেই মুহূর্তে, ক্ষমাও চাইতে হবে। কিন্তু কার কাছে ক্ষমা চাইবে রাজ্জাক, সেটা অবশ্য পরিষ্কার করে বলেননি ডাক্তার আন্তোনিও। সম্ভবত ক্ষমাটা চাইতে হবে নীলিমার আত্মার কাছে। এই কয়েক বছরে গ্রামের চালচিত্র বিশেষ বদলায়নি। খড়ের গাদাগুলো আগের জায়গাতেই আছে। লতাপাতার সেই ঝোপওয়ালা রাস্তাটা দেখে নীরবে শ্বাস ছাড়ে আবার। মনে পড়ে নীলিমার লাশ নামানোর পরের দিনও ছিল ঝড়, একের পর এক হয়েছিল বজ্রপাত। সেদিনও রাজ্জাক বাড়ি ছেড়ে বের হয়নি। মনে হচ্ছিল বজ্রাঘাতের রূপ ধরে নীলিমা তাকেই খুঁজে বেড়াচ্ছে। নীলিমার ফাঁস দেওয়া আমগাছটা বজ্রাঘাতে মরে গেছে, দাঁড়িয়ে আছে গাছের কঙ্কাল। পোড়া আমগাছে তাকালেই গ্রামবাসীর মনে পড়ে ঝুলন্ত সেই বিভীষিকা। রাজ্জাক ভাবল, গাছটা টিকে থাকার কোনো কারণ আছে কি? দুদিন হলো রাজ্জাক বাড়িতে এসেছে। গতরাতেও যথারীতি হানা দিল সেই আগের দুঃস্বপ্ন। স্বপ্নে রাজ্জাক দেখল নীলিমা একটি সাদা শাড়ি আর লাল টিপ পরে এসেছে। বাড়িতে এসেই হইচই, বলে কিনা রাজ্জাককে বিয়ে করব, রাজ্জাককে বিয়ে করব। এদিকে রাজ্জাক তার বাবার ভয়ে অস্থির। মা একটা লাল শাড়ি পরে বিয়ের বন্দোবস্ত করতে ব্যস্ত। কোন এক চাচাতো ভাইকে দেখল টাকা গুনতে গুনতে বলছে, কয় গজ কাফন লাগবে যেন? 4 গজেই হয়ে যাবে চাচি, আগরবাতি লাগবে গোটা 10। স্বপ্নে ঘটনা অতি দ্রুত ঘটে। বিয়ে পড়ানো শেষ, এবার ভিড় থেকে কেউ একজন বলল, মা দড়িটা পরাও এবার। রাজ্জাক দেখল সাদা শাড়ি পরে বউ সেজে থাকা নীলিমার হাতে মালা নেই, আছে ফাঁস নেওয়ার দড়ি। সে হাসি মুখে রাজ্জাকের দিকে এগিয়ে আসছে, গলায় দড়ি পরাতে। বাজারে আড্ডা দিতে গিয়ে রাত হয়েছে অনেক। সময় দেখতে ইচ্ছে হলো না রাজ্জাকের। মনে আকুলি বিকুলি বিষণ্ণতা। গত রাতের স্বপ্নটায় দড়ির আগ পর্যন্ত তার মন ভালোই ছিল, ভীষণ রকম ভালো। মনে হচ্ছিল সত্যি সত্যি নীলিমার সঙ্গে তার বিয়ে। শেষ দৃশ্যটার আগেই ঘুম ভেঙে গেলে ভালো হতো। আষাঢ়ের গুড়ি গুড়ি বৃষ্টিতে ছাতা না এনে বিরাট ভুল হয়েছে। বাড়ির দিকে হেঁটেই রওনা দিল রাজ্জাক। হাতে চটের ব্যাগটা বেশ ভারী ঠেকছে। ফেরার পথে নীলিমাদের বাড়ি দেখা যায়। অনুষ্ঠান হচ্ছে, সম্ভবত তার ছোট বোনটার গায়ে হলুদ। সবাই হইচই করে বড় বোনের স্মৃতি ভুলতে ব্যস্ত। তবে কারো না কারো কথায় গল্পটা উঠে আসবেই। যে গল্পে রাজ্জাকের অস্তিত্ব নেই, তবু নীলিমার জীবনের একটা অন্ধকার চরিত্র হয়ে ঘাপটি মেরে আছে সে। সেই আম গাছটার গোড়ায় দাঁড়ালো রাজ্জাক। গাছটার দিকে তাকালে মনে হয় সে কিছু চায়, না দিলে বাড়ি বাড়ি গিয়ে রাজ্জাকের ঘটনা ফাঁস করে দেবে ওটা। দূর, যে নিজে মরতে চায় তাকে কেউ বাঁচাতে পারে, ভাবল রাজ্জাক। নিয়ম করে অ্যান্টিবায়োটিকের মতো প্রতিদিন এই একই কথা আওড়েছে সে। তবু ভেতরে কে যেন কথাটা মানতে চায়নি একবারও। আম গাছের নিচে কে যেন বসে আছে। সিগারেট ধরাতে গিয়েও রেখে দিল রাজ্জাক। আম গাছের নিচে ঝোপঝাড়ের কারণে তরুণীর চেহারা বোঝা যাচ্ছে না। গাছটার কাছে গিয়ে দাঁড়াতেই রাজ্জাকের মনের ঝুল পড়া দরজাটা খুলে গেল। কলেজে পড়ার সময়কার দরজা। ওই দরজা সামান্য ফাঁক করতেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ল এক ঝাঁক স্মৃতি। সবার আগে দেবীর মতো হাসি মুখে স্বাগত জানালো নীলিমা। রাজ্জাকের কল্পনাটা সুবিধার নয়, কারণ রূপবতী নীলিমাকে মনে হলো রূপের মুখোশ পরে আছে। মুখোশ খুললেই বেরিয়ে আসবে ফাঁস নেওয়া থ্যাবড়ানো চেহারাটা। রাজ্জাক, ও রাজ্জাক, কে কে? কখন থেকে বসে আছি, তোমার এত দেরি হলো? নীলিমা, তুমি? তুমি না? আমি কি মরে গেছি? মরে গেলেই সব শেষ। তোমাকে কত করে ডাকলাম, এই তোমার আসার সময় হলো।
এতক্ষণ ঝুলে থাকলে মানুষ বাঁচে বলো? আমাকে মাফ করো নীলিমা, আমাকে মাফ করো। তুমি আমাকে কেন বাঁচাওনি আমি জানি। কি জানো? ফাঁস নেওয়ার দৃশ্য দেখার খুব শখ ছিল তোমার, তাই না? ছোটবেলায় আমারও শখ ছিল। সাপে কাটলে কেমন লাগে সেটা বোঝার জন্য ঢোড়া সাপ খুঁজলাম সারাটা দিন। শেষে পুকুরের কিনারে মোটা গাছের শেকড়ের ভেতর হাত ঢুকিয়ে দিলাম। দুটো সাপ আমাকে দেখে উল্টো পালিয়ে গেল, কেউ কামড়ে দিল না। তীক্ষ্ণ একটা কাঁটা বিঁধল রাজ্জাকের মগজে। সাপের বিষয়টা তার নিজের ছোটবেলার ঘটনা। একবার তো সে সাপুরের ব্যাগের ভেতরও হাত ঢুকিয়ে দিয়েছিল। এটা তো নীলিমার জানার কথা না। আমি জানি তুমি আরো কি চাও। তুমি চাও ফাঁস নিতে কেমন লাগে সেটা অনুভব করা। মনের ইচ্ছেটাকে তুমি অনেকদিন ঘুম পাড়িয়ে রেখেছ রাজ্জাক। এ কারণেই প্রতিদিন স্বপ্নটা দেখো। ডাক্তার আন্তোনিও তোমাকে এটাই বলেছিল, তাই না? তুমি কি করে জানো ডাক্তার আন্তোনিওর কথা? জবাব দিল না নীলিমা। রাজ্জাক দেখল বাড়ির উঠোনে সেই কবেকার টমেটো ক্ষেত। 10 বছর আগের গাছগুলো আবার মাটি ফুঁড়ে গজিয়েছে। টকটকে লাল টমেটোয় ভর্তি প্রতিটি গাছ। গুড়ি গুড়ি বৃষ্টিটাও কোন ফাঁকে মুষলধারে হয়ে গেছে। দূরে বজ্রপাত হচ্ছে ধিমে তালে। বাড়িতে বাবার তাফসিরের আসর ভাঙার মৃদু কোলাহল। ধর্মপ্রাণ বুড়োগুলো যার যার বাড়ি যাবে একটু পর। অতীতের ফাঁদে আটকে পড়া রাজ্জাককে তারা কেউ বাঁচাতে আসবে না সহসা। আসো রাজ্জাক, সব ব্যবস্থা করা আছে। ফাঁস নিতে কেমন লাগে আজ বুঝতে পারবে। আসো রাজ্জাক। না না, আমি বুঝতে চাই না নীলিমা, তুমি চলে যাও। নীলিমার ভুবন ভোলানো হাসি তাকে অপসরীর মতো দেখালেও রাজ্জাকের কাছে এখন মূর্তিমান আতঙ্ক। অসম্ভব মায়াময় মুখখানায় কোনো চোখ নেই। চোখ ছাড়াই নীলিমা এমন করে তাকালো রাজ্জাকের দিকে যেন সব দেখছে। রাজ্জাকের মনের গলিতে গলিতে থাকা যাবতীয় শখ, ইচ্ছা ও বাসনার কথা জেনে যাচ্ছে নীলিমা। সে হয়ে উঠেছে ইচ্ছে পূরণ দেবী। জানো রাজ্জাক, আমার লাশটা মর্গে নেওয়ার আগেই টুক করে পড়ে গিয়েছিল একটা চোখ। খবরটা তোমাকে তোমার এক বন্ধু দিয়েছিল, তাই না? কি চাস তুই? আসো, তোমার গলায় দড়ি পড়াই। ভয়ের কিচ্ছু নেই, কয়েকটা মিনিট, এরপর সব শেষ। ফাঁস না নিলে কি করে বুঝবে যন্ত্রণাটা কেমন? নীলিমা ভুল বলেনি। রাজ্জাক তার নিজের দম আটকে রেখে বহুবার বোঝার চেষ্টা করেছে শ্বাস আটকে যাওয়ার চূড়ান্ত মুহূর্তের অনুভূতিটা কেমন। শরীরের কোষে কোষে জন্ম নেওয়া অনির্বচনীয় সেই বিদ্রোহের মুখে প্রতিবার পরাজিত হয়েছে সে। ইচ্ছাশক্তিকে ছাপিয়ে শরীরটা হয়ে ওঠে আরেক অস্তিত্ব, যে শুধু বাঁচতেই শিখেছে। আজ নীলিমা তার সেই মনটাকেই জেতাতে চায়। এতদিনে রাজ্জাকের জানা হয়ে গেছে অমোঘ এ কৌতূহল না মেটানো পর্যন্ত প্রতি রাতেই সেই দুঃস্বপ্ন হাজির করবে নীলিমার ছায়াপ্রেত। নীলিমার হাতে কি সুন্দর ধবধবে সাদা দড়ি। পোড়া আম গাছের ডালে সুন্দর করে বাঁধা হয়েছে ইটালিয়ান দড়িটা। রাজ্জাক কাঁদছে। ভয়ানক বিভৎস এই কৌতূহলের হাত থেকে বাঁচার আর পথ রইল না। আর দেখতে হবে না সেই দুঃস্বপ্ন। মেঘের আকাশে নক্ষত্র নেই। কেউ দেখছে না রাজ্জাকের অন্তিম মুহূর্তটা। পরম মমতায় তার গলায় পরানো হলো মসৃণ দড়ি। ঝুলে পড়তেই রাজ্জাকের দেহ ঘুরে গেল তার ঘরের দিকে। চোখ গেল সেই কপাট খোলা জানালায়। বিস্ফারিত চোখে রাজ্জাক দেখল জানালার ওপাশে অবাক চোখে তাকিয়ে তার ফাঁস নেওয়া দেখছে সে নিজেই।